আচ্ছা, এখন তো স্লাইড আবার দেখতেছেন সবাই। দেখেন, আমরা এই ট্রিপ জেনারেশনের দুইটা মডেলের কথা বলছিলাম, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেল, একটা হচ্ছে কি রিগ্রেশন মডেল বা রিগ্রেশন মেথড। তো গ্রোথ ফ্যাক্টর মডেল কি জিনিস আমরা দেখছি, আজকে আমরা দেখবো হচ্ছে রিগ্রেশন কি জিনিস। অলরেডি আমরা জানি, আমরা হচ্ছে আমাদের হাইড্রোলজি কোর্সে দেখছি যে রিগ্রেশন কি জিনিস, তারপরও আজকে আমরা একটু জিনিসটা ডিটেল দেখবো। ঠিক আছে, একদম এটা নারী নক্ষত্র কিভাবে উদ্ধার করতে হয় একটু বোঝার চেষ্টা করবো। শহীদ, আমার কথা শুনতেছেন? জি স্যার, শুনতেছি। নেটওয়ার্ক ঠিক আছে আপনার ছাদে? ঠিক আছে স্যার। আচ্ছা, দেখেন তো এখানে দেখেন যে এই স্লাইডের মধ্যে অনেক কিছুই বলছে। স্লাইডের মধ্যে রিগ্রেশন কি জিনিস বা রিগ্রেশন ইকুয়েশনটা দেখতে কিরকম, যে এই যে দেখেন এটা হচ্ছে একটা রিগ্রেশনের ইকুয়েশন। এখানে বলা আছে যে টিআই টিআই হচ্ছে কি নাম্বার অফ ট্রিপ জেনারেটেড। ঠিক আছে, আবার হ্যাং করছে। আমার কথা শুনতেছেন? জি স্যার। আচ্ছা, টি মানে স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, রিগ্রেশন মডেল দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন, এই যে টিআইটা হচ্ছে কি, টিআইটা হচ্ছে নাম্বার অফ ট্রিপ জেনারেটেড। স্যার ওইটা তো দেখা যায় না। দেখা যায় না স্যার ওইটা। আচ্ছা আসুক তাহলে। আচ্ছা আমি মুখে বলি, শুনতে থাকেন। দেখেন এখন আবার আসছে না? স্যার জি স্যার। দেখেন এই যে টিআইটা হচ্ছে কি অনেকগুলা এক্স এর ফাংশন। তো এখানে এক্স গুলা হইতে পারে কি আপনার হাউস হোল্ড হইতে পারে, হাউস হোল্ড সাইজ, একটা ফ্যামিলিতে কয়জন ফ্যামিলি মেম্বার। এক্স গুলা হইতে পারে ইনকাম, এক্স গুলা হইতে পারে কি বলবো, এক্স গুলা হইতে পারে ওই বাসাতে কয়টা গাড়ি আছে। এই সংখ্যাগুলো হচ্ছে কি বিভিন্ন ভেরিয়েবল, যেগুলোর মাধ্যমে আমি কি করতে পারি, যেগুলোর মাধ্যমে আমি নাম্বার অফ ট্রিপ জেনারেটেড বাইর করতে পারি। ঠিক আছে, তো যদি একটা নরমাল রিগ্রেশনের ইকুয়েশন দেখি, রিগ্রেশনের ইকুয়েশন হচ্ছে ওয়াই, এটার উপর একটা টুপি পরাই দেই যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন। কারণ কি, কারণ এখানে দেখেন আমার এখানে এক্স কয়টা, এক্স একটা না? যদি এটার সাথে প্লাস বিটা টু এক্স টু, বিটা থ্রি এক্স থ্রি, এরকম আরো কোএফিসিয়েন্ট বা আরো অনেকগুলো ভেরিয়েবল আসতো, তখন ওইটাকে আমরা বলতাম হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। যদি এক্স থাকে একটা তাইলে কি সিম্পল লিনিয়ার রিগ্রেশন, আর যদি এক্স থাকে অনেকগুলা মানে একের অধিক তাইলে কি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। বোঝা গেছে? এই যে দেখেন এখানে একটা ইকুয়েশন লিখছে টি আই ইজ ইকুয়াল টু এ নট, আমি বি নট লিখছি, ওরা এ নট লিখছে, সমস্যা নাই, একই কথা। যে এ নট প্লাস এ ওয়ান এক্স ওয়ান, যদি এই এতটুকু পর্যন্ত থাকতো, এই এ ওয়ান এক্স ওয়ান পর্যন্ত, তাহলে এটাকে বলতাম হচ্ছে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন। একটা মাত্র ভেরিয়েবল, ঠিক আছে, একটা মাত্র কি ভেরিয়েবল, এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। মানে এখানে এক্সটা কি করতেছে, আমার কতগুলা ট্রিপ জেনারেট হবে এটাকে এক্সপ্লেন করতেছে বা ব্যাখ্যা করতেছে। ঠিক আছে, এক্স এর উপরে ডিপেন্ড করতেছে হচ্ছে কি নাম্বার অফ ট্রিপ জেনারেটেড। যদি এক্সপ্লেনেটরি ভেরিয়েবল এক্স একটা হয় তাহলে হচ্ছে কি সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর যদি এক্সপ্লেনেটরি ভেরিয়েবল এক্স অনেকগুলো হয়, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম অনেকগুলো থাকে, এক্স আই বা এক্স কে পর্যন্ত, তাইলে হচ্ছে কি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। কথা একদম বোঝা গেছে না? কথা কি বুঝছেন? না স্যার। বুঝেন নাই আমার কথা? মাল্টিপল হবে স্যার ওটা, মানে একের অধিক হলে মানে আচ্ছা দেখেন, এখন আরেকটু ভালো মতো আশা করি বুঝবেন। একটা সরলরেখার সমীকরণ ছোটবেলায় ইন্টারে থাকতে আমরা পড়ছিলাম না, যে y is equal to a1 x1। সরলরেখার সমীকরণ কি পড়ছিলাম? mx plus c প্লাস সি। একটা সরলরেখার সমীকরণ আমরা ছোটবেলায় দেখছি। এখন মনে করেন যে ওই সরলরেখার সমীকরণে আপনি কি করতেছেন, যে অনেকগুলা এক্স এর মান ইনপুট দিচ্ছেন, এক্স এর মান ইনপুট দিয়ে আপনি কিসের মান পাচ্ছেন, ওয়াই এর মান পাচ্ছেন না? স্যার তার মানে দেখেন এখানে আমার এই ওয়াইটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে কার উপর নির্ভরশীল, এক্স এর উপর নির্ভরশীল। এখন এই এক্স এর মান মনে করেন আপনার ওয়াই এর মান বের করার জন্য এরকম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই আছে। মনে করেন ওই একটা হচ্ছে আপনার হাউস হোল্ডের সাইজ, একটা বাসায় কয়জন থাকে, আপনি একটা বাসায় কয়জন থাকে ওইটাকে এক্স এর মান হিসেবে চিন্তা করে ওই বাসা থেকে কতগুলা ট্রিপ জেনারেট হয় ওই ওয়াই এর মানটা আপনি বাইর করবেন। তাহলে আপনার এখানে ট্রিপ জেনারেটেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একটা বাসায় কয়জন ফ্যামিলি মেম্বার। একটা বাসায় কয়জন ফ্যামিলি মেম্বার এটা কি কারোর উপর ডিপেন্ডেন্ট? কারোর উপর ডিপেন্ডেন্ট না, এটা আল্লাহর ইচ্ছা। বাট ওই বাসা থেকে কতগুলো ট্রিপ জেনারেট হবে সে তো হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট, ফ্যামিলি মেম্বারের উপর ডিপেন্ডেন্ট। তার মানে ট্রিপ জেনারেটেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, আর নাম্বার অফ ফ্যামিলি মেম্বার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স।
যদি কোনো একটা ইকুয়েশনে কেবলমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে ওইটাকে আমরা বলি সিম্পল লিনিয়ার রিগ্রেশন বা সহজ লিনিয়ার রিগ্রেশন, একদম সিম্পল। কিন্তু যদি আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক থাকে, x1 x2 x3, মানে ইকুয়েশনটা মনে করেন এরকম, এটাকে মনে করেন y, এই যে ti লেখা আছে এটা হচ্ছে আসলে y, এই y ইজ ইকুয়াল টু এই a নট, আমি b নট দিয়ে বুঝাইছি, আপনি a নট b নট একই কথা। এটা কি জিনিস একটু পর আমরা আসতেছি। দেখেন এখানে a নট a1 x1 a2 x2 এরকম ডট 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 ডট, মানে x এর মান অনেকগুলো হইতে পারে, x1 হইতে পারে, x2 হইতে পারে, x3 x4 এরকম অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আসে তাহলে ওইটা কোন ধরনের ইকুয়েশন? মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। বোঝা গেছে? এবার রাফি বুঝছেন? জি স্যার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখানে দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলে কিছু ডাটা দেয়া আছে, কিছু সূত্র ইকুয়েশন বলা আছে। তো আমরা ডাইরেক্টলি ইকুয়েশন বা সূত্র ইউজ করে কাজ করতে পারবো, বাট আমরা একটু এটার বেসিকটা বুঝি। আর এই পিডিএফ এর মধ্যে যেই অঙ্কটা করা আছে এই অঙ্কের রেজাল্টটা ভুল আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা যদি নরমাল ওয়েতে করেন দেখবেন যে আনসার মিলবে না। ইভেন এক্সেল, যদি মাইক্রোসফট এক্সেল ইউজ করেও এই কাজগুলো করা যায়, এক্সেল ইউজ করলেও দেখবেন যে এইটার সাথে আনসার মিলে না। মানে আমি হচ্ছে একটু এইখানে যে সূত্রগুলো বলা আছে এইভাবে না করে জিনিসটা অন্যভাবে করার চেষ্টা করব। আর হচ্ছে একটা জিনিস দেখেন যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মানে আপনার যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হয় তাহলে জিনিসটা বের করা অনেক সহজ হয়, আমরা হাতে কলমে বের করতে পারি চাই। কিন্তু যদি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হয়, তার মানে অনেকগুলো এক্স থাকে, x1 x2 x3, তাহলে হাতে কলমে করতে একটু ডিফিকাল্ট ব্যাপারটা। তখন হচ্ছে আসলে এরকম এক্সেল বা এসপিএসএস বা আর বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সফটওয়্যার আছে, ওইগুলো ইউজ করলে আমাদের জন্য সুবিধা। হাতে কলমে করতে গেলে একটু বেশি বড় হয়ে যায় বা কষ্ট হবে। কথা কি বোঝা গেছে? এই কোর্সে তো আপনারা এক্সেল ইউজ করবেন না, আপনারা কোনো সফটওয়্যার ইউজ করবেন না, আপনাদেরকে পরীক্ষার সময় হাতে কলমেই করতে হবে। তো আমরা নরমালি হাতে কলমে সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে সলভ করা শিখব, আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন সলভ করা শিখব না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে আসলে রিগ্রেশন মডেল কি জিনিস, একটু দেখার চেষ্টা করি আমরা। দেখেন যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? ঝিঝি পোকা ডাকতেছে কার বাসায়? শহীদের বাসায় স্যার। ওই তো, আপনি ঠিক আছেন? জি স্যার আছে। আপনার গলা এরকম মরা মরা শোনাইতেছে কেন আজকে? ঘুমাই গেছে, ঘুম আসছে না। না না স্যার, এটা কি ওই দিনের বকার ইফেক্ট? না না স্যার, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, রেকর্ডটা এখন আবার বন্ধ হয়ে যাবে, এটাই সমস্যা। একবার স্ক্রিন শেয়ার বন্ধ করলে আবার রেকর্ডিং বন্ধ হয়ে যায়। আচ্ছা স্ক্রিন দেখতেছেন না এখন আবার? আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আজকে দেখবো যে রিগ্রেশন মডেলটা কি জিনিস। আমি একটু আস্তে আস্তে যাবো, আশা করি বোরিং ফিল করবেন না, কারণ অনেক আস্তে আস্তে বুঝাবো। বোঝার দরকার আছে জিনিসটা আসলে, এই জন্য আস্তে আস্তে বুঝাবো, ঠিক আছে? ঠিক আছে, দেখেন যে রিগ্রেশন মডেল আমরা কেন ইউজ করি অলরেডি বলছি, যে কোনো একটা ইভেন্ট বর্তমানে হচ্ছে, ওই ইভেন্টের উপর বেস করে আমরা একটা লিনিয়ার ইকুয়েশন বা একটা সরলরেখা সমীকরণের টাইপ কিছু একটা আমরা তৈরি করি, একটা মডেল তৈরি করি। ওই মডেলটা ইউজ করে আমরা ভবিষ্যতে কি হইতে পারে ওটা প্রেডিক্ট করি বা ভবিষ্যৎবাণী করার চেষ্টা করি, ঠিক আছে? তো আমরা ট্রান্সপোর্টেশনে কিভাবে ইউজ করতেছি এটা মনে করেন যে আপনার কোন একটা এলাকাতে একটা বাসার মধ্যে প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা ফ্যামিলিতে কয়জন করে ফ্যামিলি মেম্বার আছে আপনি জানেন। তো প্রত্যেকটা ফ্যামিলি থেকে কতগুলো ট্রিপ জেনারেট হয় আপনি সেটাও জানেন, মানে বর্তমান বছর বা বেজ ইয়ারের জন্য। আপনি যদি কোনোভাবে গেস করতে পারেন যে ফিউচার ইয়ারে গিয়ে ওই ফ্যামিলিটাতে ফ্যামিলি মেম্বারের সংখ্যা কত হইতে পারে, আপনার কাছে অ্যাভেলেবেল ডাটা হচ্ছে ফ্যামিলি মেম্বার, আপনি ওই ফ্যামিলি মেম্বারের সংখ্যাটা ইউজ করে প্রেডিক্ট করতে পারবেন যে ফিউচারে গিয়ে ওই পার্টিকুলার ইয়ারের জন্য আপনার কতগুলো ট্রিপ জেনারেট হইতে পারে। এটাই হচ্ছে আমাদের রিগ্রেশন ইকুয়েশনের কাজ। আর একটু সহজ করে দেখি, যে মনে করেন যে আপনার কাছে কিছু ডাটা আছে, একটা হচ্ছে নাম্বার অফ গেস্ট, যে আপনাদের বাসায় কয়জন গেস্ট হচ্ছে আসে এবং কতজন গেস্ট আসলে কয়টা কোকের বোতল তারা শেষ করে, এই ডাটা আপনার কাছে আছে, ঠিক আছে? যদি 2 জন গেস্ট আসে তাহলে কয়টা কোকের বোতল লাগে? একটা। যদি 5 জন গেস্ট আসে তাহলে কয়টা কোকের বোতল লাগে? 2টা। যদি 7 জন গেস্ট আসে তাহলে কয়টা কোকের বোতল লাগে? 4টা। যদি 8 জন গেস্ট আসে তাহলে কয়টা কোকের বোতল লাগে? 5টা।
মানে এতজন গেস্ট আসলে এতগুলা কোকের বোতল তারা শেষ করে বা সাবার করে, ঠিক আছে? দেখেন যে এখানে আসলে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলেন তো, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে। যদি উল্টা ধরেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে তালগোল পাকায় ফেলেন, তাহলে একটা বিশাল বড় ঝামেলার মধ্যে পড়বে। তো আমাকে বলেন যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে, কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কোক ডিপেন্ডেন্ট। কোক হচ্ছে স্যার ইন্ডিপেন্ডেন্ট আর গেস্ট হচ্ছে ডিপেন্ডেন্ট। কোকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর গেস্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আপনি বাসায় কয় বোতল কোক আনবেন ওটার উপর মানে বেস করে আপনার বাসায় মেহমান আসবে? না স্যার মেহমানের স্যার এখানে মেহমানের কোকের বোতলটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর গ্যাসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কারণ আপনার বাসায় কয়জন গেস্ট আসবে এটা তো আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। মানে হচ্ছে কিন্তু কয় বোতল কোক লাগবে এইটা ডিপেন্ড করতেছে কার উপরে? নাম্বার অফ গেস্টের উপরে। তার মানে এখানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কোকের বোতল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে গেস্ট, ঠিক আছে? কোশ্চেনটা বুঝতে সমস্যা হয়েছে স্যার। কোশ্চেন স্যার, বুঝতে, হ্যাঁ বলেন। ওরা ওদের মতো বলছে স্যার, আনলিমিটেড কোক খায় তো এই জন্য। আচ্ছা মাশাআল্লাহ, থাক সমস্যা নাই। দেখেন তাইলে আমরা জানি যে আমাদের সিম্পল লিনিয়ার, দেখেন এখানে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন আমরা কি জানি যে এই যে y এর উপর হচ্ছে 2p আছে ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা নট বা a নট বা আলফা নট, আপনি যাই লিখেন না কেন কোনো সমস্যা নেই, বিটা নট প্লাস বিটা 1 x1, ঠিক আছে? দেখেন এই x1 হচ্ছে এই x গুলার ভ্যালু, বা এখানে একটা ভেরিয়েবলকে আমি x ধরবো একটা ভেরিয়েবলকে আমি y ধরবো। আমাকে বলেন যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কোকের বোতল। তার মানে এই ভ্যালুগুলো হচ্ছে y এর ভ্যালু, ঠিক আছে? ছোট হাতের y ধরলাম, এগুলো হচ্ছে y এর ভ্যালু। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলা? নাম্বার অফ গেস্ট, তাহলে এগুলো হচ্ছে কিসের ভ্যালু? এগুলো হচ্ছে x এর ভ্যালু, ঠিক আছে? আচ্ছা আমি বুঝতে পারছি তাহলে আমার কোনগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা দেখেন এখন আমি যদি ভ্যালুগুলো গ্রাফের মধ্যে প্লট করি, ধরলাম এই সবুজটা হচ্ছে x অক্ষ, লালটা হচ্ছে y অক্ষ। আমি x অক্ষে ভ্যালু বসাইলাম, x অক্ষে হচ্ছে এক ঘরের মান 2 করে ধরলাম, 2 4 6 8 10 12, আর y অক্ষে হচ্ছে এক ঘরের মান 1 করে ধরলাম, 1 2 3 4 5 6। তো আমি যদি ভ্যালুগুলো বসাই, দেখেন ভ্যালুগুলো যদি আমি বসাই, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন ভ্যালুগুলো বসানোর আগে, মনে করেন আপনি ভ্যালুগুলো বসান নাই, ভ্যালুগুলো বসানোর আগে একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি ভ্যালুগুলোর চেহারা দেখে খেয়াল করেন যে যদি x এর মান বাড়ে তাহলে y এর মানও বাড়তেছে, মানে x এর দিকে যদি আমি ডান দিকে আগাই তাহলে y অক্ষ বরাবর উপর দিকে যাচ্ছে। তার মানে কি x এর মান বাড়লে y এর মানও বাড়তেছে। তাইলে এদের মধ্যে সম্পর্কটা কিরকম? এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে পজিটিভ সম্পর্ক, পজিটিভ সম্পর্ক, এবং আপনার লাইনটা স্ট্রেট লাইনটা কি হবে? ঊর্ধ্বমুখী হবে বা আপওয়ার্ড হবে, তাই না? জি স্যার। আর যদি এরকম হয় যে x এর মান বাড়লে y এর মান কমে, x অক্ষ বরাবর ডান দিকে গেলে y অক্ষ বরাবর আমার ভ্যালু নিচের দিকে নামতেছে, তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ডাউনওয়ার্ড বা নিম্নমুখী বা নেগেটিভ সম্পর্ক। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা একটু আগে যে লাইনটা দেখলাম ঊর্ধ্বমুখী লাইন, ওই লাইনটার স্লোপ কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। যেহেতু লাইন পজিটিভ বা রিলেশন পজিটিভ তাহলে স্লোপও পজিটিভ। আর যেহেতু এইখানে মানে পরবর্তী সিনারিওটাতে দেখলাম যে লাইনটা হচ্ছে নেগেটিভ বা নিম্নমুখী লাইন, তাহলে স্লোপও নেগেটিভ হবে বা স্লোপের ভ্যালুও নেগেটিভ হবে। এতটুকু আমরা বুঝছি? আচ্ছা আশা করি বুঝতে পারছি। এবার দেখেন আমি এই যে x আর y এর এই ভ্যালুগুলো হচ্ছে এখানে বসাইলাম, ঠিক আছে? গ্রাফের মধ্যে বসাইলাম। প্রথম ভ্যালুটা হচ্ছে 2 1, এই ভ্যালুটা হচ্ছে 2 1, তারপরের ভ্যালুটা হচ্ছে কত? 4 2, তারপরের ভ্যালুটা হচ্ছে কত? 6 4 বসাইলাম, তারপরের ভ্যালুটা হচ্ছে কত? 8 5 বসাইলাম। এখন নরমালি যদি এই ভ্যালুগুলো আমরা যোগ করি তাহলে কি এরকম একটা লাইন আসার কথা না, জিগজ্যাগ টাইপের? জি স্যার। বাট আপনারা 1 1 থেকে বা 1 2 থেকে যখন এরকম স্ক্যাটার্ড পয়েন্টের মাঝখান দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকছেন, আপনাদেরকে সবসময় কি বলা হয়েছে? বেস্ট ফিটেড লাইন আঁকো, বেস্ট ফিটেড লাইন আঁকো বলা হয়েছে। জি স্যার। তো এই বেস্ট ফিটেড লাইনের মানে কি আসে? স্যার মানে হচ্ছে আমাকে এমন ভাবে একটা লাইন আঁকতে হবে উপরে নিচে যেন কিছু পয়েন্ট মানে ছাড়তে পারি এবং সমান সংখ্যক পয়েন্ট যেন আমি ছাড়তে পারি, তাই তো? এটাকে আরেকটু যদি ভালো মতো গভীর ভাবে চিন্তা করেন তাহলে ব্যাপারটা হচ্ছে আসলে এরকম, দেখেন যে আপনার এই যে এক্স গুলা এখানে আছে 2 4 6 8, এই এক্স এর ভ্যালু গুলাকে এভারেজ করতে পারি না আমি চাইলে? জি স্যার। এই এক্স এর ভ্যালু গুলাকে যদি আমি এভারেজ করি তাহলে কত পাবো? 5 পাবো। 4 8 2 6 6 6 12, 12 আর 8 কত? 20, 20 কে যদি আমি নাম্বার অফ স্যাম্পল 4 দিয়ে ভাগ করি তাহলে কত? 4 5 20।
আর আমি যদি y এর ভ্যালু গুলোকে এভারেজ করি তাহলে কত 2 আর 1 3 3 আর 4 কত 7 7 আর 5 12 12 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত 3। তো আমার দেখেন এখানে 4টা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া ছিল 2 1 4 2 6 4 8 5, বাট x এর এভারেজ 5 আর y এর এভারেজ কত 3। তার মানে আমার এভারেজ কোঅর্ডিনেট, আমি যদি x এর এই 5 4 আর 6 এর মাঝখান দিয়ে একটা লাইন টানলাম x এর এভারেজ ভ্যালু 5 এর জন্য, আর y এর এভারেজ ভ্যালু 3 এর জন্য আরেকটা লাইন টানলাম, এই দুইটা লাইন এই যে একটা খয়েরি কালারের পয়েন্ট আসলো এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে না? জি স্যার। তার মানে হচ্ছে আমি যদি বেস্ট ফিটেড লাইন আঁকতে যাই আমাকে লাইনটা অবশ্যই এই পয়েন্ট দিয়ে পাস করাইতে হবে, তাইলেই এই লাইনটা কি হবে বেস্ট ফিটেড লাইন হবে। বোঝা গেছে? সবাই কি বুঝছেন? জি স্যার বুঝতে জি স্যার। তার মানে হচ্ছে আমাকে এভারেজ x এর এভারেজ প্লাস y এর এভারেজ পয়েন্ট দিয়ে হচ্ছে লাইনটাকে পাস করাইলে আমি বেস্ট ফিটেড লাইন আঁকছি, আমি বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে দেখেন এখন একটু খেয়াল করেন যে আমার এই যে আমি আমাদের একটা বেস্ট ফিটেড লাইন আঁকলাম, আমি এই যে ব্রাউন কালারের যে লাইনটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে এই লাইনের মধ্যে আমি এক্স আর মানে এক্স অক্ষ আর ওয়াই মানে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটের জন্য আমার যে পয়েন্টগুলো ছিল এই যে পয়েন্টগুলো একটু খেয়াল করেন যে এই পয়েন্টগুলো ছিল, এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা, এই পয়েন্টগুলোর অরিজিনাল পজিশন আমি এই লাইনের মধ্যে চেঞ্জ করে ফেলাইছি না? জি স্যার। চেঞ্জ করে তো আমি বেস ফিটের লাইনটা পাইছি। আমার এখন এই পয়েন্টটা হয়ে গেছে কোন পয়েন্ট? এই পয়েন্ট হয়ে গেছে। এই পয়েন্টটা হয়ে গেছে কোন পয়েন্ট? এই পয়েন্ট হয়ে গেছে। এই পয়েন্টটা হয়ে গেছে কোন পয়েন্টটা? এই পয়েন্টটা হয়ে গেছে। আর এই পয়েন্টটা হয়ে গেছে কোন পয়েন্টটা? এই পয়েন্টটা হয়ে গেছে না? জি স্যার। মানে তারা অরিজিনাল পজিশন থেকে চেঞ্জ হয়ে গেছে। তারা ছিল একরকম, কিন্তু আমি যেহেতু একটা বেস্ট ফিটের লাইন আঁকছি, এখন কিন্তু আমি যদি এক্স এর মান ইউজ করে ওয়াই এর মান প্রেডিক্ট করি তাহলে ওয়াই এর যেখানে মানগুলা বলা আছে 1 2 4 5 মানগুলো এরকম আসবে, একটু অন্যরকম ভাবে আসবে। ঠিক আছে? এখন দেখেন যে আমি যেটা করতে পারি, আমি দেখতে পারি যে আসলে মানে এই বেস্ট ফিটেড লাইন আঁকার জন্য এক্স এর মানগুলা তাদের মিন থেকে কতটুকু চেঞ্জ হয়েছে আর ওয়াই এর মানগুলা তাদের মিন থেকে কতটুকু চেঞ্জ হয়েছে। আমি প্রথমে দেখি যে এক্স এর মান তাদের মিন থেকে কতটুকু চেঞ্জ হয়েছে। এক্স এর মিন ভ্যালু কত ছিল? 5। আমি 5 দিয়ে একটা সবুজ রঙের এই যে লাইন আঁকলাম। ঠিক আছে? আমি এখন দেখবো যে এক্স এর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভ্যালু মিন ভ্যালু থেকে কতটুকু চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তার মানে আমার এই কলামটা হচ্ছে এক্স মাইনাস এক্স মিনের ভ্যালু এক্স বার। বোঝা গেছে? জি স্যার। যদি না বুঝেন আমারে বললেন, আমি চেষ্টা করতেছি সহজভাবে বলার, যদি তারপরও না বুঝেন বলার চেষ্টা করি। আচ্ছা দেখেন, তাহলে এক্স এর মান আমার এই পয়েন্টার এক্স এর মান কত? মানে এই পয়েন্টার থেকে আমার মিনের লাইন কোনটা? এই সবুজটাই তো মিনের লাইন। আমার টার্গেট হচ্ছে এখন এই মিনের লাইন থেকে বা মিন ভ্যালু থেকে অরিজিনাল ভ্যালুটা কতটুক দূরে আছে এটা বোঝা। তাহলে এক্স এর মান হচ্ছে এখানে কত? 2 আর মাইনাস এক্স বারের ভ্যালু কত? 5। এক্স এর মান কত? 4, এক্স বারের ভ্যালু কত? 5। এভাবে করে করে প্রত্যেকটা ভ্যালু বের করতে পারবেন না? 6 মাইনাস জি স্যার। 5 6 minus 5 আর কত? 8 মাইনাস 5। তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালু কত আসছে একটু দেখি। এটা হচ্ছে -3, এটা হচ্ছে কত? -1, 1 1 3 এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। একইভাবে হচ্ছে দেখেন, একইভাবে হচ্ছে আমি এবার মানে এক্স এর ভ্যালুগুলো Y মিন এটা। থেকে কতটুক চেঞ্জ হচ্ছে দেখলাম। এখন আমি এক্স এর লাইনটা মুছে ফেলি। এটা কি আমার ওয়াই এর মিন বরাবর লাইন না? বা ওয়াই এর মিন কত? 3 না? তাহলে এখন এই পয়েন্টগুলা, যে পয়েন্টগুলো হচ্ছে আমার এই বেস্ট ফিটেড লাইনের উপর আছে, এই পয়েন্টগুলো হচ্ছে এই ওয়াই এর মিন থেকে কতটুকু চেঞ্জ হয়েছে। আমি যদি এটা দেখতে চাই তাহলে হচ্ছে আরেকটা কলাম করতে পারি, ওয়াই মাইনাস ওয়াই বারের কলাম। ঠিক আছে? করতে পারি। তাহলে ওয়াই মাইনাস ওয়াই বারের কলামটা কি হবে? ওয়াই এর মান কত বলেন তো? ওয়াই এর মান হচ্ছে
1 minus 3. 1 minus 3 হবে 3 তাহলে হচ্ছে ফার্স্টে হচ্ছে 1 minus 3, তারপর হচ্ছে 2 minus 2 3, minus 3 তারপর হচ্ছে 4 4 minus minus 3, এটা 4, যাই হোক, 4 minus 3 তারপর হচ্ছে 5 minus 3। 5 minus তাহলে এই ভ্যালুগুলো কত আসছে একটু বলেন তো? minus 2 sir minus 1 2 minus 3 করলে 1 minus 2, 2 minus 3 করলে কত? minus minus 1. 1, 1 1 1 minus 2 4 1 minus 3 করলে কত? so 1 2 1, আর 5 minus 3 করলে কত? 2 2। আচ্ছা, এখন আরো দুইটা কলাম করতে হবে। কলামগুলো হচ্ছে এই কলামটা হচ্ছে আমরা x মাইনাস x বার কে হোল স্কয়ার করব, ঠিক আছে? এটাকে স্কয়ার করব। আর এই কলামটা হচ্ছে এই x মাইনাস x বার আর y মাইনাস y বার, এই দুটাকে কি করব? মাল্টিপ্লাই করব। x মাইনাস x বার আর হচ্ছে এই y মাইনাস y বার মাল্টিপ্লাই করলে কি হবে একটু বলেন, আর স্কয়ার করলে কি হবে একটু বলেন? first হবে স্যার 9 প্রথমটা হচ্ছে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 9, তারপর 1 1 1 9 9, তারপর এগুলাকে যদি গুণ করি তাহলে মাইনাস 3 কে যদি মাইনাস 2 দিয়ে গুণ করি তাহলে কত? plus 6 6, minus plus minus 1 1 কে মাইনাস 1 দিয়ে গুণ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, 3 কে 2 দিয়ে গুণ করলে 6 ঠিক আছে? জি স্যার আচ্ছা, আশা করি ঠিক আছে। এখন আমরা এই প্রত্যেকটা ভ্যালু যোগ করতে পারবো না, এই চারটা ভ্যালু একটু বলেছি দাও, এই চারটা ভ্যালু, এই যে 9 1 1 9, মানে x মাইনাস x বার হোল স্কয়ারের চারটা ভ্যালু যোগ করতে পারবো? জি স্যার যোগ করলে কত আসে? 20 স্যার 9 9 কত? 18, আর 1 1 কত? 20। আর এই চারটা ভ্যালু যোগ করতে পারবো? জি স্যার কত আসে? 14 হচ্ছে 12, ঠিক আছে? এতটুকু বুঝছেন? জি Just স্যার জি স্যার কিছু ভ্যালু বের করলাম আর কি। আমাদের b1, ওই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনে b1 হচ্ছে কি? এই বেস্ট ফিটেড লাইনের স্লোপ বা লিনিয়ার যে ইকুয়েশন, যে লাইন, এই লাইনটার স্লোপ হচ্ছে কি? b1। তাহলে b1 সমান সমান হচ্ছে 14 ভাগ কত? 20 তার মানে b1 এর সূত্র কি? b1 এর সূত্র হচ্ছে x মাইনাস x বার ইন্টু y মাইনাস y বার ডিভাইডেড বাই কত? বলেন, x মাইনাস x bar square x বার whole square. হোল স্কয়ার। আচ্ছা, এখানে জাস্ট একটা জিনিস বাদ দিছি, সেটা হচ্ছে আগে একটা কি হবে? সামেশন হবে। আমি সবগুলা যোগ করছি না, এটার আগে একটা সামেশন হবে, এটার আগে একটা সামেশন হবে, ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার জি স্যার তাহলে কি b1 পাওয়া যাবেন না এখান থেকে? জি স্যার পেয়ে গেলাম স্যার আচ্ছা, b1 পাইছেন। এখন দেখেন আপনার যখন b1 পাইছেন, একটু দাঁড়ান, আগে দেখতে যাই। দেখেন এই যে y, আমাদের লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন কি? y hat is equal to beta naught প্লাস কি? ভুলে গেছি কি? কেউ একজন বলেন তো কি হবে? b1 x1 হ্যাঁ, b1 x1। আমরা দেখেন এই ইকুয়েশনে b1 এর মানটা বের করে ফেলছি না? জি স্যার b1 এর মান তো বের করে ফেলছি। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি? যে y hat is equal to beta naught, এটা বিটা নট, যদিও চেহারা দেখে মনে হচ্ছে না, প্লাস
বিটা 1 এর মান কত আসছে? 14 কে 20 দিয়ে ভাগ করলে কত আসে? কত আসে? একটু ক্যালকুলেটর চাইবা কেউ একজন কষ্ট করে একটু বলবেন? 14 के सर 20 दिए 0.7 sir. 0.7 0.7 sir. তাহলে এটা আসছে কত? 0.7 7. x1, ঠিক আছে? তার মানে y is equal to beta naught plus 0.7 x1 আসছে, তাই না? जी sir. মানে x1 আর 0.7 একটার উপর উঠে গেছে জন্য বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে বুঝে নিয়েন। এখানে একটা x1, ঠিক আছে, এই যে 0.7 এর পাশে একটা x1 আছে। এখন দেখেন আপনি জানেন যে আপনার এই লাইনটা হচ্ছে এই যে 0.7 বা বিটা 1 এর ভ্যালু, এই বিটা 1টা কোন লাইনের স্লোপের ভ্যালু? এই যে এখানে ব্রাউন কালারের লাইনটা আছে, এই লাইনটারই তো স্লোপের ভ্যালু, তাই না? जी sir. এই লাইনটারই তো স্লোপের ভ্যালু। এখন দেখেন যে এই লাইনটা পাস করছে আসলে কোন পয়েন্ট দিয়ে? এই লাইনটা পাস করছে আমার এই এভারেজ বা মিন পয়েন্ট দিয়ে পাস করছে না? जी sir. 5.3. তো তার মানে আবার দেখেন এই যে বিটা নটটা হচ্ছে ইন্টারসেপ্ট, বিটা 1 হচ্ছে কি? স্লোপ। আর বিটা নটটা কি? ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট কি জিনিস? আমি যদি এই খয়েরি লাইনটাকে পিছনের দিকে বাড়াই, এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা y অক্ষ বরাবর, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে, মানে হচ্ছে এই স্ট্রেট লাইনটা হচ্ছে পিছন দিকে গেলে y অ্যাক্সিস কে যে পয়েন্টে ছেদ করবে, এই ছেদবিন্দুটাই হচ্ছে কি? ইন্টারসেপ্ট অথবা বি নট। বোঝা গেছে? এই এতটুকু হচ্ছে আমার বি নটের ভ্যালু, এতটুকু। বুঝছেন? जी sir. जी sir. তাহলে এখন দেখেন এই লাইনটা পাস করছে কোন পয়েন্ট দিয়ে? এই মিন বা মিন পয়েন্ট কোনটা? 5-3, এটাই তো আমার মিন ছিল x আর y এর। এই 5-3 দিয়ে গেছে না এই খয়েরি কালারের লাইনটা? जी sir. তাহলে আমি যদি এই যে ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশনে x এর ভ্যালু হচ্ছে 3 বসাই আর এই y এর ভ্যালু হচ্ছে 5 বসাই, এখান থেকে আমার যে বিটা নটের ভ্যালুটা আসবে এটাই হচ্ছে বিটা নট। তাহলে একটু বসাই দেখেন তো কত আসে। এই যে y is equal to হচ্ছে আপনার, সরি y hat is equal to হচ্ছে বিটা নট প্লাস বিটা 1 এর মান কত আসছে? 0.7 আসছে, 0.7 আসছে x1। তাহলে আমরা কি করতে বললাম? আমরা বললাম যে আপনি আপনার ইকুয়েশনে এই x এর মান বসানো হচ্ছে কত? 5, আর এই y এর মান বসানো হচ্ছে কত? এই y এর মান বসানো হচ্ছে जी sir. 3। তাহলে দেখেন যে বিটা নটের মান কত আসে এখান থেকে। So 0.5 আসে. হ্যাঁ, 0.5. 0.5। তাহলে হচ্ছে আপনাকে কিন্তু বলবে যে তুমি একটা লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন ডেভেলপ করো বা একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন ডেভেলপ করো। তাহলে আপনার কিন্তু কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। আপনার তাহলে আনসার হচ্ছে কি হবে? আপনার আনসার হবে হচ্ছে So 1.5. আপনার আনসার, আপনি এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করছেন, বাট আপনার আনসার যেটা হবে সেটা হচ্ছে এই যে y hat is equal to 0.5, So 1.5 হবে sir. আচ্ছা এটা 1.5 আসছে। जी sir. তাহলে 1.5 0.5 है sir, minus 0.5 আসে sir. বিটা নটের মান -0.5 আসছে। sir. আরিফেরও কি সেম আসছে? স্যার অন্য কেউ করলে স্যার ভালো হয়েছে তাহলে স্যার. অন্য কারো মনে হচ্ছে না আগ্রহ আছে? সবাই খুব বিরক্ত আজকে মনে হচ্ছে। কারো হাতের কাছে এই ক্যালকুলেটর আছে? যদি থাকে তাহলে একটু কষ্ট করে দেখেন কত আসে। আমাদের এই যে 1.5 আসে কিভাবে? একটু- 0.7 রে 5 দিয়ে গুণ করলে দাও 3.5 আসে, আর এর মাইনাস করলে 3.5 রে মাইনাস করলে 0.5 আসে. 1.5 আসার কথা তো না, মাইনাস বা প্লাসের একটু গন্ডগোল হতে পারে. 3.5 রে 3 দিয়ে মাইনাস করলে তো 0.5 এ আসার কথা.
স্যার প্লাস মাইনাসে স্যার একটু স্যার x এর মান 3 না? x এর মান 5 আর y এর মান 3। 1.5 আসছে। কত আসছে বললেন? আচ্ছা একটু বলেন তো কত আসছে? স্যার 1.5 ই তো আসছে। আচ্ছা মানে একটু যোগ বিয়োগ ঠিক মতো করলেই তো হয়। ক্যালকুলেটর নাই স্যার, স্যার ল্যাপটপে ক্যালকুলেটর কাজ করছি। তাহলে মানে আপনাদের বিটা নোটের মান কত আসছে? 1.5 আসছে না? 1.5 আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম যে আমাদের বিটা নোটের মান হচ্ছে 1.5 আসছে। ওকে, তাহলে আপনাদের ইকুয়েশনটা তাহলে কি? ইকুয়েশন হচ্ছে দেখেন y hat is equal to 1 মানে এটা কি প্লাস 1.5 আসছে না বিটা নোটের মান? প্লাস হ্যাঁ 1.5 প্লাস বিটা 1 এর মান কি আসছে? বিটা 1 এর মান আসছে 0.7 x1। এইটা হচ্ছে আমার ইকুয়েশন, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে আমার ইকুয়েশন, এটাই আপনাকে হচ্ছে বের করতে বলবে। এখন দেখেন যদি বলে দেয় যে একটা ইকুয়েশন ডেভেলপ করা আছে, আপনি ইকুয়েশন ডেভেলপ করছেন, তারপর বললো যে আচ্ছা 2 বছর বা 3 বছর পরে গিয়ে যদি একটা কোনো ফ্যামিলির মেম্বারের সংখ্যা 10 জন হয়, তাহলে ওই ফ্যামিলি থেকে কতগুলা ট্রিপ জেনারেট হবে বের করো। বের করতে পারবেন? জাস্ট কি করবেন, এই ইকুয়েশনে এই x1 এর জায়গায় কি করবেন? তখন চলে যাবে। x1 এর জায়গায় 10 বসাই দিবেন, জি স্যার। তাহলে এখান থেকে একটা এই y এর মান পাবেন। ওইটাই হচ্ছে কি আপনার ওই ভবিষ্যতের বছরের জন্য কোনো একটা নির্দিষ্ট ফ্যামিলি সাইজ বলে দেওয়া থাকলে ওই ফ্যামিলি সাইজের প্রেক্ষিতে ফ্যামিলি থেকে কতগুলো ট্রিপ জেনারেট হবে ওই ভ্যালু, ঠিক আছে? বাট এখানে আমরা কোকের সংখ্যা আর গেস্টের নাম্বার দিয়ে বুঝলাম আর কি জিনিসটা। আচ্ছা এবার দেখেন এই যে আপনি তাদের মধ্যে একটা রিলেশন ডেভেলপ করলেন এই y আর x এর মধ্যে বা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে, এই রিলেশনটা আসলে ঠিক আছে না ঠিক নেই এটাকে বলা হচ্ছে কোরিলেশন। এখন এই রিলেশনটা কি আসলে শক্তিশালী না দুর্বল, এটা আপনি বুঝবেন কিভাবে? মানে হচ্ছে আমার এক্স গুলা আসলেই কি ওয়াই গুলাকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারতেছে নাকি পারতেছে না, এটা বোঝার উপায় হচ্ছে একটা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন আর স্কয়ারের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? কিসের ভ্যালু বের করব? আর স্কয়ার। একটা আর স্কয়ারের ভ্যালু বের করব। আচ্ছা এখন আর স্কয়ারের ভ্যালু কিভাবে বের করব এটা একটু দেখবো, তাহলে ইজি হবে ব্যাপারটা আমাদের জন্য। দেখেন আচ্ছা আমাদের পয়েন্ট তো ছিল এরকম, মানে আমি যদি কোকের নাম্বার অফ কোকের বোতল আর নাম্বার অফ গেস্ট বসাই, তাহলে গ্রাফের মধ্যে এই 4টা পয়েন্ট পাচ্ছিলাম না আমরা? বাট আমরা তো করছি কি একটা বেস্ট ফিটেড লাইন আঁকছি, তাই না? জি স্যার। আমরা একটা বেস্ট ফিটেড লাইন আঁকছি। এখন দেখেন এই বেস্ট ফিটেড লাইন আর অ্যাকচুয়াল যে 4টা পয়েন্ট ছিল, অ্যাকচুয়াল পয়েন্ট গুলাকে আমি যখন বেস্ট ফিটেড লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করতেছি, বেস্ট ফিটেড লাইন আসলে কি এগুলো হচ্ছে আমার এক্সপেক্টেড পয়েন্ট, অ্যাকচুয়াল না, এগুলো হচ্ছে এক্সপেক্টেড। মানে দেখেন আমার আচ্ছা একটু খেয়াল করেন যে আমি যদি চিন্তা করি যে আমাদের y অক্ষের বা আচ্ছা এখন এখানেই আছি, আচ্ছা একটু দাঁড়ান, এত হিবিজিবি হিজিবিজি আছি, একটু ওয়েট করেন, বুঝতে হবে। আচ্ছা দেখেন আমাদের y এর ভ্যালুগুলার মিন কত? 3 না? জি স্যার। সবাই কি শুনতেছেন? জি স্যার। জি স্যার। y এর ভ্যালুগুলার মিন হচ্ছে 3। এখন দেখেন যে এই y এর ভ্যালুগুলোর সাথে আমাদের যে অ্যাকচুয়াল পয়েন্ট গুলো আছে, অ্যাকচুয়াল পয়েন্টের কতগুলো অ্যাকচুয়াল y আছে না? এই 1 2 4 5, আমাদের এই অ্যাকচুয়াল পয়েন্ট গুলা থেকে আসলে হচ্ছে এই মিন ভ্যালুটা কতটুকু দূরে আছে আমরা দেখব। আমরা একটু আগে দেখছিলাম জিনিসটা, একটু আগেও দেখছিলাম যে আমরা একটা কলাম বানাবো, এটা দেখার জন্য কলামটা হচ্ছে কিসের কলাম? y মাইনাস
ওয়াই বারের কলাম, ঠিক আছে? তো ওয়াই মাইনাস ওয়াই বারের মানগুলা কারো মনে আছে? একটু আগে আমরা বের করছিলাম মানগুলা। -2 5 থেকে সরি 3 থেকে 1 গেলে বা 1 থেকে 3 গেলে কত? -2 -2 -1 -1 1 2 1 1 2 2। আচ্ছা এখন দেখেন, এটা তো গুলো হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্টের সাথে মিনের ওয়াই গুলোর পার্থক্য। এখন আমরা যে এক্সপেক্টেড একটা লাইন আঁকছিলাম সিম্পল লিনিয়ার ইকুয়েশনের, এই এক্সপেক্টেড লাইনের যে পয়েন্টগুলো আছে, এক্সপেক্টেড লাইনের অ্যাকচুয়ালের এই পয়েন্টটাকে আমি এক্সপেক্টেড এর এই জায়গায় নিয়ে আসছি না? অ্যাকচুয়ালের এই পয়েন্টটাকে আমি এক্সপেক্টেড এর এই জায়গায় নিয়ে আসছি, অ্যাকচুয়ালের এই পয়েন্টটাকে আমি এক্সপেক্টেড এর এই জায়গায় নিয়ে আসছি, অ্যাকচুয়ালের এই পয়েন্টটাকে আমি এক্সপেক্টেড এর এই জায়গায় নিয়ে আসছি। এখন এইগুলোর সাথেও আমাদের মিনের একটা পার্থক্য আছে না? এতটুকু পার্থক্য, এখানে এতটুকু পার্থক্য, এখানে হচ্ছে কি এতটুকু পার্থক্য, সরি এটুক না এটুক, আবার এখানে কতটুকু পার্থক্য, এই যে এটুক পার্থক্য। এই যে পার্থক্যগুলো এগুলো আমি বাইর করব, তাইলে আমাকে আরেকটা কলাম করতে হবে। এই কলামটা কিসের কলাম হবে বলেন তো? মিন পার্থক্যের এটা মিন তো থাকবেই, বাট এটা হবে হচ্ছে ওয়াই হ্যাট, এটা হচ্ছে ওয়াই হ্যাট মাইনাস ওয়াই বারের কলাম, এক্সপেক্টেড এর সাথে মিনের পার্থক্য। আগের কলামটা ছিল অ্যাকচুয়াল নীল পয়েন্ট গুলোর সাথে মিনের পার্থক্য, আর এখন হচ্ছে খয়েরি পয়েন্ট গুলা মানে এক্সপেক্টেড এর সাথে মিনের পার্থক্য। তাহলে এখন ওয়াই হ্যাটের মানগুলা বের করতে পারবেন? ওয়াই হ্যাটের মানগুলা বের করতে পারবেন না? কঠিন মনে হচ্ছে? আমাদের ইকুয়েশন কি ছিল? এই ওয়াই হ্যাট সমান সমান 1.5 এরা কি লিখছে? প্লাস 0.7x না? মুস্তাফিজ আছেন? জি স্যার। আমাদের তো এটাই তো আমাদের ইকুয়েশন ছিল। জি স্যার। এখন এই ইকুয়েশনে আমি যদি এই x এর মানগুলো বারবার প্লাগ ইন করি, একবার 2 বসাই, একবার 4 বসাই, একবার 6 বসাই, একবার 8 বসাই, তাহলে আমি অনেকগুলা y হেডের ভ্যালু পাবো না আলাদা আলাদা? জি স্যার। তাহলে এই y হেডের ভ্যালুগুলো কত কত একটু আমাকে বলেন তো। একবার x এর মান হচ্ছে এই ইকুয়েশনে 2 বসান, একবার 4 বসান, একবার 6 বসান, একবার 8 বসান, বসাই আমাকে 4টা y হেডের ভ্যালু বলুন। এটা আছে স্যার 2.9 প্রথমটা স্যার। প্রথম y হেডের ভ্যালুটা হচ্ছে 2.9। জি স্যার। ক্যালকুলেশনে ভুল করেন না। স্যার আরেকজন কলেজ আমার সাথে স্যার ভালো হবে স্যার, আমারটা ভুল হয়ে স্যার ধরতে পারে। দেখি কে কে আছে পার্টিসিপেন্ট। রাফি আছে, মুস্তাফিজ আছে, জোরা আছে, নদী আছে, আমজাদ, আরিফ, কুনিকা, শহীদ। শহীদ শুনতেছেন? জি স্যার, শুনতেছি স্যার। ক্যালকুলেটর আপনার কাছে? না স্যার, নাই স্যার। স্যার আমার কাছে আছে, নিতে পারো। তাড়াতাড়ি করে করে বলেন, আমি বুঝতেছি আপনাদের বিরক্ত লাগতেছে, কারণ না স্যার অনেকে না স্যার, স্যার y2 4.3 আসছে, Y2 4.7, y3 5.7, 4.3 y3 5.7, 5.7 আর লাস্টেরটা কত আসছে y হেডের মান? 7.1। 7.1। এখন এগুলা থেকে প্রত্যেকটা থেকে আপনি y বার বাদ দিতে পারবেন না? মাইনাস 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 মাইনাস, y বারের মান কত? y বারের মান হচ্ছে 3। এই প্রত্যেকটা থেকে 3 বাদ দেন। প্রত্যেকটা থেকে 3 বাদ দিলে আলটিমেটলি আমার এই y মাইনাস y বারের কলামটা কত আসে? মানে এখানে আমি আবার লিখতেছি কারণ বিজি হয়ে গেছে, এজন্য আবার আরেকবার লিখতেছি y মাইনাস y বার। এখানে হচ্ছে আসলে এটা y হ্যাট। তাহলে 2.9 থেকে -3 বাদ দেন, 4.3 থেকে 3 বাদ দেন, 5.7 থেকে 3 বাদ দেন, 7.1 থেকে 3 বাদ দেন, কত আসে দেখেন তো? প্রথমটা -0.1 -0.1 -0.1, তারপরটা 1.3 1.3, 1.3, পরেরটা 2.7, পরেরটা 4,
2.7 1.3 পরেরটা 2.7 2.7 2.7 তারপরেরটা এরপর 4.1 4.1 আমরা কোথাও একটা ভুল করছি, কারণ এই y মাইনাস y আমরা কি ভুল করছি আসলে চিন্তা করি তো। না আমরা ঠিক ভুল করিনি, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা এখন দেখেন আপনি এই যে y হ্যাট মাইনাস y বারের ভ্যালুগুলো কত কত আসছে, -0.1 1.3 2.7 আর 4.1, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই যে y মাইনাস y হ্যাট এটাই তো হচ্ছে আমার অরিজিনালের সাথে মিনের পার্থক্য, আর y হ্যাট মাইনাস y বার এটাই তো হচ্ছে আমার এক্সপেক্টেড এর সাথে মিনের পার্থক্য। ঠিক বলছি না ভুল বলছি? জি স্যার। ঠিক বলছি না? আবার একটু বলেন স্যার। এই যে y মাইনাস y হ্যাট এটা কি আমার এক্সপেক্টেড এর সাথে, সরি আমার অ্যাকচুয়াল ভ্যালুগুলোর সাথে এভারেজ ভ্যালুর পার্থক্য না? জি স্যার। আর y হ্যাট মাইনাস y বার এটা আমার এক্সপেক্টেড ভ্যালুর সাথে এভারেজ ভ্যালুর পার্থক্য না? জি স্যার। এই দুইটার মধ্যে যদি আমি রেশিও করতে পারি এবং এই দুইটার ভ্যালু যদি কাছাকাছি আসে, মানে এই দুইটার ভ্যালু এই দুইটা কলামের যে যোগফল এই যোগফল যদি কাছাকাছি থাকে তাইলেই তো আমার তাদের মধ্যে সম্পর্ক ভালো, তারা মানে খুব ভালো মতো একজন আরেকজনকে প্রেডিক্ট করতে পারতেছে। বাট যদি এক্সপেক্টেড আর অরিজিনালের মধ্যে পার্থক্য অনেক বেশি থাকে তাহলে তো তাদের মধ্যে কি সম্পর্ক ভালো মতো ডেভেলপ হয় নাই, আমার ইকুয়েশনটা ঠিক মতো আমি ডেভেলপ করতে পারিনি, এটাই তো তাই না? এখন একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে দেখেন আপনি যদি এই y মাইনাস y বারের ভ্যালুগুলোকে যোগ করেন এই যোগফল কত আসে? এই যোগফল 0 হয়ে যায় না? 0 জি স্যার এই যোগফল হচ্ছে 0 হয়ে যায়। তো যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে ওই জন্য আমাদেরকে আরেকটা কলাম এই যে y মাইনাস y বারের ভ্যালুগুলো যদি আপনি যোগ করেন, এখন যে গোল করলাম আচ্ছা পুরোটা জি স্যার পুরোটা 0 হয়ে যাচ্ছে না? জি স্যার তো যেহেতু 0 হয়ে যাচ্ছে যেন 0 না হয় এটাকে 0 বানানো যাবে না, এজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে y মাইনাস y বার স্কয়ার আরেকটা কলাম আমরা বানাবো, আর এই পাশে হচ্ছে y হ্যাট মাইনাস y বার স্কয়ার আরেকটা কলাম বানাবো, ঠিক আছে। চাইলে এই যে এই কলামটা এখন যে দাগ দিলাম এই কলামটা হচ্ছে y মাইনাস y বারের কলামের পরেও তৈরি করে ফেলতে পারতেন, মানে y মাইনাস y বারের কলামটা রেডি করে y মাইনাস y বার হোল স্কয়ারের কলামটা করে ফেলতে পারতাম, আর y হ্যাট মাইনাস y বারের কলামটা তৈরি করে লাস্টের কলামটা y হ্যাট মাইনাস y বার হোল স্কয়ারের কলামটা তৈরি করে ফেলতে পারতাম। তাহলে আমরা বলেন যে এই y মাইনাস y বার এগুলোর স্কয়ার করলে কত আসে? 2 মাইনাস 2 স্কয়ার করলে কত আসবে? 4 তারপরে মাইনাস 1 করলে 1 1 করলে 1 করলে 4 4, তারপরে এই যে y হ্যাট মাইনাস y বারের মানগুলোর স্কয়ার করলে 0.1 এর স্কয়ার করলে কত হবে? 0.01 0.1 কি স্কয়ার করলে হচ্ছে 0.01। আচ্ছা এরপর 1.3 কি স্কয়ার করলে কত হবে? 1.69 1.3 কি করলে 1.69। জি স্যার। জি স্যার তারপরে 2.7 কি স্কয়ার করলে কত হবে? 7.29 কত? 7.29 7.29 করলে 7.29, আর 4.1 কি স্কয়ার করলে কত হবে? 16.81 16.81 16.81। 16.81 এগুলোর এখন যোগ করতে পারবেন না? জি স্যার। এই y মাইনাস y বার হোল স্কয়ারের কলামটা যোগ করেন, এই ভ্যালুগুলা কোনগুলা? এই যে এই ভ্যালুগুলা 4 1 1 4 এগুলো যোগ করলে কত আসে? 4 4 8 10। আর হচ্ছে এইগুলা যোগ করেন এই 0.01 1.69 7.29 16.81 এই চারটা ভ্যালু যোগ করলে কত আসে? স্যার 0.01 না স্যার 0.1 স্যার এটা স্যার 0.1 কে স্কয়ার করলে কত হয়? 0.01 0.01 তাইলে 0.01 ই হবে। আচ্ছা হ্যাঁ স্যার। কত আসছে? স্যার 25.8 25.8। আচ্ছা তাইলে দেখেন
25.8 হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালুর সাথে মিন ভ্যালুর পার্থক্যের স্কয়ার, আর 10 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুর সাথে মিন ভ্যালুর পার্থক্যের স্কয়ার। তাইলে যদি আমরা রেশিও করি, আমরা কোথাও একটা গাপলা করছি, এত পার্থক্য তো আসার কথা না, এত পার্থক্য আসার কথা না, আমরা কোথাও একটা ভুল করছি। ঠিক আছে, দেখেন আর স্কয়ারের ভ্যালু হবে, মানে প্রসিডিউর ঠিক আছে কিন্তু কোনো একটা জায়গায় ক্যালকুলেশনে আমাদের ভুল হয়েছে। আর স্কয়ারের ভ্যালু হবে হচ্ছে y hat minus y bar square summation of y hat minus y bar square divided by, আপনারা কি ভয় পাইতেছেন যে ভুলেছে থেকে আবার করব ক্যালকুলেশন? ভয় পায় না, আর করব না, বাসায় কইরা দেখেন মানে মিলে কিনা। এটা তো আরো সমস্যা। আমার নিজেরও ধৈর্য নাই যে এখন পুরোটা আবার করার মতো। বাট ক্যালকুলেশন কোথাও একটা ভুল হয়েছে। ঠিক আছে, দেখেন নরমালি হচ্ছে ভ্যালুটা যদি 0.6 থেকে 0.9 এর মধ্যে আসে, 0.6 থেকে কত 0.9 এর মধ্যে আসে, তাহলে হচ্ছে খুব ভালো, তাদের মধ্যে কোরিলেশন কি খুব ভালো। যদি দেখতাম যে আর স্কয়ারের মান এখন আপনি যদি করেন কত আসবে, 25.8 কে 10 দিয়ে ভাগ করলে আসবে কত, 2.58 আসে। এটা জীবনও সম্ভব না, কারণ আর স্কয়ারের হাইয়েস্ট ভ্যালু হইতে পারবে 1, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কেমনে হইতে পারবে দেখেন, যদি আপনার এই যে নীল পয়েন্টগুলো মানে অ্যাকচুয়াল পয়েন্টগুলো অরিজিনাল পয়েন্টগুলোর একেবারে উপরে থাকতো, দেখছেন একদম উপরে চলে আসছে, তাইলে কি হইতো, আমার y hat minus y bar square সামেশনের ভ্যালু যা হইতো y minus y bar square সামেশনের ভ্যালু একই হইতো। তো সেম ভ্যালু উপর নিচে থাকলে কি হইতো, 1 হইতো না? জি স্যার। সেম ভ্যালু হরেও আছে, সেম ভ্যালু লবেও আছে, কাটাকাটি করলে তাহলে কত আসতো, 1 আসতো। আর যদি ভ্যালুগুলো সেম না হয় কাছাকাছি হইতো, তাহলে 1 এর কাছাকাছি কোন একটা ভ্যালু আসতো। 0.6 থেকে 9 এর মধ্যে যদি ভ্যালুগুলো আসে, তাহলে বুঝতে হবে কি যে মানে ভেরি গুড কোরিলেশন। আর যদি 9 এর মানে 0.9 এর উপরে আসে, 0.95 0.96, তাইলে কি ভেরি গুড কোরিলেশন। আর যদি দেখা যায় যে 0.6 আসে, তাহলে মোটামুটি ভালো কোরিলেশন। আর যদি 1 আসে, তাহলে হচ্ছে কি একেবারে পারফেক্টলি কোরিলেশন, তাদের মধ্যে একেবারে পারফেক্ট রিলেশন আমরা ডেভেলপ করতে পারছি যদি একদম বরাবর 1 আসে। কত মানে জিনিসটা কি বুঝছেন? জি স্যার। কি বুঝছেন আমার একটু বলেন। স্যার এই যে রিলেশনের বিষয় স্যার, এই যে 0.6 থেকে 0.9 এর ভিতরে আসতো। হ্যাঁ, রাফি আবার এগুলো একটু ভালো বুঝে। আচ্ছা তারপর একটু আমারে বুঝান। না স্যার বুঝি না স্যার। মানে হচ্ছে যদি আপনার আর স্কয়ারের মান 0.6 থেকে 0.9 এর ভিতরে আসে, তাহলে হচ্ছে মানে ভ্যালুটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, মানে হচ্ছে আমার এক্স ভেরিয়েবল গুলা ওয়াই ভেরিয়েবল গুলাকে ঠিকমতো এক্সপ্লেইন করতে পারতেছি, বা আমি এক্স ভেরিয়েবল গুলা ইউজ করে ওয়াই ভেরিয়েবলকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারতেছি। কিন্তু যদি দেখি যে ভ্যালু আসছে 0.2 0.3 এরকম বা 0.02 উল্টাপাল্টা ভ্যালু আসছে, তাহলে কি বুঝবেন যে আমার এক্স ভেরিয়েবল গুলা ওয়াই ভেরিয়েবল গুলাকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারতেছে না। ঠিক আছে, আর যদি একেবারে পারফেক্টলি 1 আসে, মানে একের যত কাছাকাছি ভ্যালু আসবে তত ভালো রিলেশন তাদের মধ্যে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার আমাদেরটা তাহলে কি হইলো? বুঝি নাই। তাহলে আমাদেরটা কি হইলো স্যার? আমাদেরটা যোগ বিয়োগে কত একটা ভুল করছে। ঠিক আছে, কারণ আরেকবার আমি চেক করি, y মাইনাস y বার, y বারের ভ্যালু হচ্ছে কত 3 আর y এর ভ্যালু হইতেছে গিয়া 2 সরি 1, তাহলে 1 থেকে 3 গেলে -2, 1 থেকে 2 গেলে -1, 4 থেকে 3 গেলে 1, 5 থেকে 3 গেলে 2, ঠিকই তো আছে। এখানে একটু দেখেন তো ক্যালকুলেটর নিয়ে যে x এর মান যদি আমি 2 বসাই তাহলে কত আসে, 0.7 কে 2 দিয়ে গুণ করলে কত 0.14, 1.5 এর সাথে 0.14 যোগ করলে 1 সামথিং আসবে। 2.9 কেমনে আসছে? 1.5 এর সাথে 1.4 যোগ করলে স্যার হ্যাঁ 2.9 আসতে পারে। মোট কথা হচ্ছে আমরা যোগ বিয়োগে কত একটা ভুল করছি। ঠিক আছে, যোগ বিয়োগটা বলেন। পরীক্ষার সময় এরকম হয় তাহলে তো কি বুঝতে পারবো, মানে কিভাবে প্রেডিক্ট করবো যে আমার কোন জায়গায় ভুল হতে পারে। যোগ বিয়োগ চেক করবেন, দেখেন নরমালি আপনি যদি ভ্যালুগুলোর দিকে তাকান, যখন 2 এর মান 1, মানে যখন x এর মান 2, y এর মান কত 1, যখন x এর মান 4, y এর মান কত 2,
যখন x এর মান 6 y এর মান কত 4, যখন x এর মান 8 y এর মান কত 5। মানে আমি কিন্তু দেখতেছি যে x এর মান বাড়লে y এর মানও বাড়তেছে, তার মানে কিন্তু এদের মধ্যে খুব একটা সিম্পল রিলেশন থাকার কথা। এরকম উল্টাপাল্টা রিলেশন আসবে না এবং ভ্যালুগুলা ম্যাচ করবে এবং আমাদের আর স্কয়ার এর মান মোটামুটি 0.6 থেকে 0.9 এর মধ্যে আসার কথা। বাট যদি এরকম থাকতো যে একবার মনে করেন x এর মান 2 হইলে y এর মান 10, আবার x এর মান 4 হইলে y এর মান -10, এরকম উল্টাপাল্টা হইলে একবার বাড়তেছে একবার কমতেছে x এর মানের জন্য y এর মান, তাইলে হচ্ছে দেখা যেত যে হয়তো তাদের মধ্যে ভালো কোরিলেশন ডেভেলপ হইতো না, উল্টাপাল্টা মান আসতো। বাট এখানে উল্টাপাল্টা মান আসার কোনো প্রশ্নই আসে না। এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করার সময় কোথাও একটা কোনো ধরনের হালকা পাতলা ভুল করছি, ঠিক আছে। আমার হাতের কাছে এখন ক্যালকুলেটর নাই, থাকলে আমি করে দেখতে পারতাম। আচ্ছা একটু দাঁড়ান, ক্যালকুলেটর খুঁজে পাই কিনা, তাহলে একবার চেক দিতে পারতাম। একটু আপনাদেরকে প্যারা দেই, ক্যালকুলেটর খুঁজে দাঁড়ান। আমার সামনে যদি ভুলটা বেরোয় তাহলে তো ভালো, নাহলে হচ্ছে বাসায় এটা কইরা ভুল বের করতে হবে। স্যার আমাদের বিটা নটের মান ভুল আসছে। তার মানে কোথাও একটা গ্যাঞ্জাম করছে নাকি, যাই হোক। এটা নটের মান কত আসছে? স্যার বিটা নটের মান আসছে -0.5। তার মানে স্যার আমি আমাদের পুরো জিনিসটাই প্রসিডিউর ঠিক আছে কিন্তু সিস্টেমটা ভুল হয়। আচ্ছা স্যার সমস্যা হচ্ছে ওয়াই এক্স দুইটার মানই আমরা 3 ধরে ফেলছি, না 5 ধরে ফেলছি 5। তার মানে আলটিমেটলি হচ্ছে এই y হ্যাট সমান সমান হবে কত 0.7x মাইনাস 0.5, এটা হচ্ছে আমার ইকুয়েশন, তাই না? জি স্যার। এইটা তাহলে ঠিক করেন, ঠিক করে হচ্ছে এটা আপনাদের অ্যাসাইনমেন্ট তাইলে যে করে দেখবেন আসলে কি আসে আর স্কয়ারের মান, যদি ভুল না করতেন, ঠিক আছে। স্যার প্রথমে বলছিলাম স্যার। আচ্ছা, কারণ আমার তো দোষ নাই ভাই, আমি তো আর করি নাই হিসাব, আপনারা হিসাব নিকাশ করছেন। এখন দেখেন, এখন আপনাদের টোটাল আমি 3টা অঙ্ক অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে। আল্লাহ চ্যাটের মধ্যে আবার কে কিতা লিখতেছে? স্যার রাফি লেখছে কি খবর? হ্যাঁ বন্ধু ভালো, তোমার কি খবর? আরে এখানে মানে কি বলবো আর, যাই হোক সবাই সবার খোঁজ খবর নিতেছেন, ভালো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, যদি আমাকে একটু জিজ্ঞেস করেন নেই। আচ্ছা প্রথমে জিজ্ঞেস করছিলাম স্যার আপনি স্যার। তাহলে খেয়াল ঠিক করি। জানেন। জি স্যার। আচ্ছা দেখেন, আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে এই কোশ্চেনটা একটু পড়েন তো। Let the trip rate of a zone is explained by the household size done from the field survey. It was found that the household size 1, 2, 3 and 4, মানে একটা বাসার মানে বিভিন্ন ধরনের হাউসহোল্ড সাইজ বলা আছে যে 1, 2, 3, 4। তো যেই মানে ফ্যামিলি গুলোতে একজন মেম্বার, তারা হচ্ছে এরকম ডেইলি হয়তো সকালে একটা ট্রিপ জেনারেট করে, দুপুরে 2টা জেনারেট করে, রাত্রেবেলা 2টা জেনারেট করে। টোটাল নাম্বার অফ ট্রিপ তারা কয়টা জেনারেট করে? 5। তার মানে দেখেন এই 1, 2, 3, 4 এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, 5, 9, 12, 17 এগুলো হচ্ছে কিসের ভ্যালু? এগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু। আপনাকে কি বলছে যে the trip rates of the corresponding household is as shown in the table below, মানে ট্রিপ রেট কোন সাইজের ফ্যামিলি থেকে ডেইলি কতগুলা, এই টোটাল সামেশনটা কিন্তু তলে দেয়া আছে, মানে নিচে দেয়া আছে। আর 1, 2 হচ্ছে ইন্ডিভিজুয়ালি, মানে হয়তো সকালে একটা, দুপুরে 2টা, রাত্রে 2টা, এরকম ইন্ডিভিজুয়ালি বলে দেয়া আছে। আপনি যোগ করে হচ্ছে টোটাল একদিনে ওই যে ফ্যামিলির সংখ্যা, মানে ফ্যামিলির মেম্বার হচ্ছে 1, ওই একজনের ফ্যামিলি থেকে টোটাল কতগুলো ট্রিপ জেনারেট হয় আপনি যোগ করে বাইর করবেন। আপনি দেখলেন যে ওয়াই এর ভ্যালু গুলো হচ্ছে 5, 9, 12, 17। এরপর আপনার কাজ কি? ফিট এ লিনিয়ার ইকুয়েশন রিলেশন ট্রিপ রেট এন্ড হাউসহোল্ড সাইজ। আপনাকে হচ্ছে এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে, এই যে y = bx + a, এখানে b হচ্ছে কি স্লোপ আর a হচ্ছে কি ইন্টারসেপ্ট। আমরা যেটাকে বিটা নট আর বিটা মানে বিটা নট আর বিটা 1 দিয়ে বুঝাইছিলাম, ওরা হচ্ছে b আর a দিয়ে বুঝাইছে, কোনো সমস্যা নাই। বাট ওদের সাথে আমাদের ভ্যালু মিলবে না, ওরা হচ্ছে একটু ভুল করছে। মানে আমি করে দেখছি যে ওদের যে ইকুয়েশন, ওদের ইকুয়েশনটাও ভুল। এই যে ওদের ইকুয়েশন কত আসছে? 1.3x - 0.33, ওদের ইকুয়েশনটা ভুল। ওদেরটা যে ভুল, আপনি মানে বাসায় আপনার মতো করে দেখেন, আমি আজকে যেভাবে বলছি এভাবে করে দেখেন যে এটার সাথে মিলবে না। আর এটা গেল আমাদের সেকেন্ড ম্যাথ। প্রথমটা হচ্ছে আমি যেটা দেখাইলাম আজকে মানে স্লাইডের মধ্যে, এই ম্যাথটা করে দেখবেন কত আসে। সেকেন্ড হচ্ছে এই ম্যাথটা করবেন, যে এই যে ম্যাথটা কোশ্চেনে দেয়া আছে। থার্ড হচ্ছে আরেকটা ম্যাথ দেয়া আছে, দেখেন যে
The trip rate and the corresponding household size from a sample are shown in table below. Compute the trip rate if the average household size is 3.25. আপনার বলা আছে যে হাউসহোল্ডের এভারেজ সাইজ হচ্ছে 3.25, এটা ভ্যালু দেয়া আছে। তারপর কি বলছে যে ইউজ রিগ্রেশন মেথড, হিন্ট দেয়া আছে। তো হিন্টের দরকার নেই, আমরা হিন্ট দেয়া না থাকলেও রিগ্রেশন মেথড ইউজ করতাম। তো হাউসহোল্ডের সাইজ গুলো হচ্ছে কিসের সংখ্যা, আমার এক্স এর ভ্যালু, আর ট্রিপস পার ডে এই যে 133 এগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো যোগ করবেন, যোগ করে দেখবেন কি হয় না হয়, তারপর বাইর করবেন। লাস্টে কি আরেকটা জিনিস বাইর করতে বলছে যে compute the trip rate if the average household size is 3.25. তার মানে যখন আপনার x এর ভ্যালু হচ্ছে 3.25, তখন y এর ভ্যালু কত হবে আপনাকে বের করতে বলছে। তো আপনি যদি এরকম একটা ইকুয়েশন বানাইতে পারেন, এই যে y is equal to something plus something x, তাহলে এই ইকুয়েশনে x এর মান 3.25 বসাই দিলে আপনি y এর মান পাবেন না এখান থেকে। মানে আপনি নাম্বার অফ ট্রিপ বাইর করতে পারবেন এখান থেকে। আচ্ছা, আর 5 মিনিট কি আমাকে টাইম দেওয়া সম্ভব? জি স্যার। আচ্ছা, যদি 5 মিনিট টাইম দিতে পারেন তাহলে এইটা যে ভুল আমরা একটু এই যে এই আমি যে বলতেছি এটা ভুল, এটা দেখবো কেমন। দেখেন এখানে x এর মানগুলো কত কত বলা আছে, 1 2 2 1 2 3 4। জি স্যার। আর y এর মানগুলো কত কত বলা আছে, 5 9 12 17। 5 9 5 9 12 17। তাহলে x এর মান হচ্ছে 1 2 3 4 আর y এর মান হচ্ছে 5 9 12 17। একটু সবাই খেয়াল করেন, তাহলে হচ্ছে খুব সহজভাবে আপনার অঙ্কটা ঠিক হয়েছে নাকি হয় নাই বাসায় চেক করতে পারবেন। একটা এক্সেল ফাইল দেখতেছেন এখন নাকি দেখতেছেন না? না স্যার। আচ্ছা, আসে নাই, এখন দেখতেছেন না এক্সেল ফাইল? জি স্যার। দেখেন এই এক্সেল এর মধ্যে আমি হচ্ছে মনে করেন বসাইলাম x এর মানগুলো কত কত 1 2 3 4 4, আর y এর মানগুলো কত কত 5 9 12 17। 5 9 12 17। আমাদের এই x গুলা মানে x এগুলো তো ছিল x এর ভ্যালু। x কি ছিল, নাম্বার অফ হাউসহোল্ড সাইজ ছিল, তাই না x? জি স্যার। আর y কি ছিল, y ছিল নাম্বার অফ ট্রিপ। জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমি x এর ভ্যালু বসাইলাম, x গুলো হচ্ছে কি ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। y এর মানগুলো বসাইলাম, y গুলো কি ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আপনাদের এক্সেল এ ডাটা অ্যানালাইসিস করার একটা অপশন দেখবেন যে নাই, হয়তো এক্সেল 2007 ইউজ করলো হয়তো থাকবে না, 2000 মানে আরো আপডেটেড ভার্সন 10 বা 13 ইউজ করলো দেখবেন হয়তো থাকবে না। একটা হচ্ছে গুগল থেকে একটা ডাটা অ্যানালাইসিসের অ্যাডিন নামায় নেবেন, অ্যাডিন। পারবেন? স্যার ইয়াটা ফাইলটা কোনটা দেখা দিলে স্যার বাড়া যাবে স্যার। আচ্ছা, একটু দাঁড়ান। আরে ল্যাপটপ আবার হ্যাং মারছে। একটু দাঁড়ান। আচ্ছা, আমার ইউটিউবের স্ক্রিন দেখতেছেন সবাই? দেখেন ডাটা অ্যানালাইসিস, হাউ টু ইনস্টল দ্য ডাটা অ্যানালাইসিস টুল প্যাক অন মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, একটা ভিডিও দেখবেন তাইলেই সব বোঝা যাবে। In this tutorial, we'll take a look at how to install the data analysis tool pack in Microsoft Excel. Now, this is often a very confusing thing for people because you need to actually add it in yourself. If you have it installed, then what you should do is if you click under data here, you should see the data analysis button on the far right here. Notice we don't see it on the screen here. It's not installed. So I want to show you how to do that. The way to do that is you go to File, and then select down here towards the bottom, select Options,
And then once you selected options, the Excel options window opens. Go down to add-ins. And then notice here this first term listed under inactive application add-ins. You see their analysis toolpath. So go ahead and select that. And then down here, click go. Don't click OK. It's very important to click go. And once you do that, the add-ins window appears or dialog box. আপনারা কি এই ভদ্রলোকের কথা শুনতেছেন সবাই? Check জি box স্যার analysis toolpacks so that you see তো ভদ্রলোক না then click OK. আপনি Now কেমনে notice what বুঝছেন উনি happens ভদ্রলোক here না? under data. Now we see data. প্যারা now. দিতেছে এই জন্য। All right. তাহলে তো আমিও ভদ্রলোক That's না। all you have to do. Install analysis toolpack in Excel. স্যার আপনি তো স্যার Now we can click on this. আর আপনি খসরু। And what that does is মনে রাখলেন আমি নিজেই ভুলে গেছি স্যার আমার মনে আছে। যাই হোক, যারা 2007 ইউজ করেন তারা হচ্ছে 2007 এর জন্য হয়তো একটু আলাদা প্রসিডিউর। তো জাস্ট এই ডাটা অ্যানালাইসিস অ্যাড ইন 2007 লিখে সার্চ দিন, তাহলে দেখবেন যে কিভাবে অ্যাড করতে হয় 2007 এ। বুঝা গেছে? জি স্যার। দেখে নিয়েন। দেখেন এই যে আমি এখন ডাটাতে ক্লিক করলে আমার কিন্তু দেখেন এই যে ডাটা অ্যানালাইসিস একটা অপশন ডান দিকে দেখতেছেন আছে যে স্যার স্ক্রিনে আসে নাই তো স্যার আসে নাই স্যার এখন। আছে একটু ইউটিউবে দেখাইতেছে এখন আসছে না? জি স্যার আচ্ছা দেখেন আমি যদি এই ডাটার মধ্যে ক্লিক করি, মনে করেন এই হোমে ছিলাম, সবকিছু লিখলাম টিকলাম, লিখার পর হচ্ছে এই এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো ইনপুট দিলাম, দিয়ে ডাটার মধ্যে ক্লিক করলাম। এই ডাটার মধ্যে ক্লিক করলে আমার এখানে ডান দিকে ডাটা অ্যানালাইসিস অপশন আসতেছে না? জি স্যার কারণ হচ্ছে আমি অ্যাডিনটা ইনস্টল করছি। যদি অ্যাডিনটা ইনস্টল করা না থাকতো তাহলে কিন্তু এই অপশনটা আসতো না। সেই ক্ষেত্রে কি করতে হবে? ইউটিউবে ভিডিও দেখে এটা কি করবেন, এটাকে মানে প্লাগইনটাকে হচ্ছে অ্যাড করে নেবেন। আচ্ছা ডাটা অ্যানালাইসিসে ক্লিক করলাম, দেখেন ক্লিক করলে বিভিন্ন রকমের অপশন দিচ্ছে দেখেন ডাটা অ্যানালাইসিস করার জন্য। এখান থেকে আমাকে খুঁজতে হবে কি রিগ্রেশন কই আছে। রিগ্রেশন খুঁজে পাইছি আমি, এই ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে কি বলতেছে, ইনপুট ওয়াই রেঞ্জ, মানে ওয়াই এর ভ্যালুগুলো ইনপুট দেওয়ার জন্য বলতেছে। এই পাশে যে একটা লাল রঙের তীর চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আমি এই ওয়াই এর ভ্যালুগুলা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, সিলেক্ট হয়ে গেল। আর এক্স এর পাশে একটা লাল রঙের তীর চিহ্ন আছে, ক্লিক করে এই এক্স এর ভ্যালুগুলা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, সিলেক্ট হয়ে গেল। এখানে একটা লেভেল আছে না, লেভেল, এই লেভেলটার মধ্যে ক্লিক করলাম, তাহলে হচ্ছে এক্স আর কোনগুলো এক্স এর মান কোনগুলো ওয়াই এর মান সে আলাদাভাবে বুঝাই দেবে আর কি, মানে এক্স আর ওয়াই এর মধ্যে গ্যাঞ্জাম লাগবে না। এখানে দেখেন আউটপুট রেঞ্জ, মানে হচ্ছে আমি আনসারটা কোন জায়গায় শো করব। আমার টার্গেট হচ্ছে আমি আনসারটা হচ্ছে এই জায়গায় শো করব, এই ঘরের মধ্যে, যে ঘরটার মধ্যে এখন আছে এই ঘরের মধ্যে আমি আনসার দেখব। এন্টার দিলাম, ওকে। দেখেন আমার কাজ হয়ে গেছে। ইন্টারসেপ্ট মানে বিটা নোটের মান কত দেখাচ্ছে? 1 আর এক্স এর কোএফিসিয়েন্ট মানে হচ্ছে ওই যে x1 ছিল, x1 এর কোএফিসিয়েন্ট কি ছিল? বিটা 1 ছিল। বিটা 1 এর মান কত দেখাচ্ছে? 2.9 মানে আমার ইকুয়েশনটা আসার কথা আসলে y সমান সমান 1 প্লাস 3.9x, বাট এই ভদ্রলোকদের কি আসছে দেখেন, এদের আসছে কি, এদের আসছে হচ্ছে 1.3x মাইনাস 0.33, মানে যেখানে বিটা নটের মান আসতেছে হচ্ছে 1 আর বিটা 1 এর মান আসতেছে কত? 3.9, সেখানে ওদের এই বিটা 1 এর মান আসছে হচ্ছে 1.3 আর বিটা নটের মান আসছে 0.33। তার মানে ওরা কোথাও একটা গ্যাঞ্জাম করছে, ওদের সূত্রে টুত্রে কোন একটা জায়গায় ভুল আছে। তো আমি হচ্ছে আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি আমি এভাবে করে দেখছি জিনিসটা, আমার মোটামুটি মানে একদম এক্স্যাক্টলি মিলে না কিন্তু কাছাকাছি যায় ভ্যালু, ঠিক আছে? তো মানে আপনারা হচ্ছে আমি যেভাবে দেখাইলাম এভাবে 3টা ম্যাথই কইরেন। আরেকটা জিনিস, এই মানে এই পিডিএফ এর ম্যাথ গুলোতে হচ্ছে আর স্কয়ার বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাইর করতে বলে নাই। আপনারা হচ্ছে 3টা ম্যাথের জন্যই আর স্কয়ারের ভ্যালু বাইর করবেন লাস্টে এবং কমেন্ট করবেন যে আসলে ডিপেন্ডেন্ট আচ্ছা একটু বইলা দিই সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন আজকের ক্লাসের জন্য। মনে করেন আপনার আর স্কয়ারের ভ্যালু হচ্ছে 0.6 মনে করেন, ঠিক আছে? এবং আপনাকে বলা হয়েছে এই আর স্কয়ারের ভ্যালুর উপর বেস করে কমেন্ট করো। আপনি কি কমেন্ট করবেন? আপনি কমেন্ট করবেন যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে 60% অ্যাকুরেটলি এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? জি স্যার, মোটামুটি চলে।
আর স্কোয়ারের মান 0.97 আসতো, তাহলে কি বলতেন? তাহলে বলতেন যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যান এক্সপ্লেইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 97% অ্যাকুরেটলি। ও আচ্ছা, বুঝতে পারছি। বোঝা গেছে? জি স্যার। মানে দশমিকের পর যে মানটা আসবে এটা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিয়ে যাবেন, কত পার্সেন্ট অ্যাকুরেটলি হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্সপ্লেইন করতে পারে। ওকে, ডান, বোঝা গেছে? জি স্যার। আমি হচ্ছে এই অঙ্কগুলার মানে এই পিডিএফ গুলো আপনাদেরকে দেওয়া হয় নাই, এগুলো পরে দিয়ে দিব একসাথে। জাস্ট কালকের অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে আমি 3টা ম্যাথের কোশ্চেন একটা পিডিএফ বানায় আমি গ্রুপের মধ্যে আপলোড করে দিব, আপনারা হচ্ছে হাতে কলমে সলভ করে আমাকে পাঠায়, সবাই আলাদা আলাদা হবে। আলাদা আলাদা স্যার? হ্যাঁ, এটার জন্য টাইম মনে করেন যে টাইম সমস্যা না, টাইম হচ্ছে আজকে কি বার, আজকে সোমবার না, বৃহস্পতিবারের মধ্যে আস্তে ধীরে করে পাঠান, সমস্যা নেই, বা শুক্রবারের মধ্যে আস্তে ধীরে করে পাঠান। টাইম হচ্ছে শুক্রবার বিকাল পর্যন্ত টাইম জমা দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে একটু দাঁড়ান, নামগুলা ডাকি তারপরে ক্লাস শেষ। অনেকক্ষণ ক্লাস নিছি, বাপরে বাপ। নেমে যান না কেন? Rule number 1. Yes sir. Rule number 2. Yes, sir. 3. Yes, sir. 6. Yes, sir. 9. Yes, sir. 10. Yes, sir. 11. Yes, sir. 12. Yes, sir. 15. Yes, sir. 16. উর্মি, সে তো নাই, নাই স্যার। কিলো বোধহয় মাথা মনে হ্যাং মারছে। আচ্ছা, ওরে বললেন ওরে অ্যাবসেন্ট করছি মানে, আচ্ছা ওরে প্রেজেন্ট দেওয়া তো ছিল, কি করবো জানি না, ওরে প্রেজেন্ট দিয়ে যাই হোক। ছিল নাকি ছিল না আপনারা বলেন, আপনারা যদি বলেন তাহলে দিব, নাহলে দিব না। স্যার ছিল স্যার। আপনাদের বাকি 10 জন কি সবাই চান ওরে প্রেজেন্ট দেওয়া হোক? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে দেয়া দিও ওরে। ওরে বললেন আপনাদের সবাইকে খাওয়াইতে বললেন ওরে। আর খাওয়াইছে। আচ্ছা, রুল নাম্বার 20 ছিল স্যার, ছিল। এ ছিল না। স্যার লুকনা স্যার নোটিফিকেশন চেক করে মানে এই 16 আর 20 টাকা বিরিয়ানি খাবেন এই দান্দাবেরা ওদেরকে প্রেজেন্ট দেয়া দিচ্ছেন। লোক নাকি জয়েন করছিল? জি জি স্যার। স্যার, লুকনা মেসেজ দিছিল চ্যাটে। স্যার মেসেজ দিতে স্যার নোটিফিকেশন চেক করে নাই, তারপর ঢুকছিল ইয়া করছে, আবার স্যার সম্ভবত তাহলে আবার মেসেজ মানে মেসেজ যখন ক্লাস করতে ঢুকে আবার বাইরে হয়ে গেছে কেন? যাই হোক, কারণ চলে গেছে হতে পারে স্যার। হ্যাঁ বুঝতে পারছি। ডাটা চালায় তার সাথে গেল। ওদেরকে বললেন যে ওদের বাসায় আর কারা কারেন্ট গেলে অ্যাটেন্ডেন্স দিব না, আজকে হচ্ছে দুজনকে কারেন্ট চলে গেছে ধরে নিয়ে অ্যাটেন্ডেন্স দিয়া দিলাম। আর অ্যাসাইনমেন্ট গুলো কইরেন, ঠিক আছে? খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।